আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিয়েই সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষ করে অধিবেশনের প্রথম দিনে বিশ্ব নেতারা তাঁর প্রতি যে সমর্থন জানিয়েছেন সেটা অনেকটা বিরল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন আমাদের ব্যুরো চিফ ফরিদ আলম। অধিবেশনের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ অন্যান্য বিশ্ব নেতাদের সাথে বৈঠক নিয়ে আলোচনায় ছিলেন ডক্টর ইউনূস। বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রতি বিশ্ব নেতাদের বিশেষ আগ্রহের বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন সাংবাদিকরা। বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানরা ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করার জন্য অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছে, মিশনের বিভিন্ন আমাদের অ্যাম্বাসেডরের কাছে ধর্ণা দিচ্ছে, লবিং করছে, ডক্টর ইউনূসের সাথে আমরা একটা বৈঠক করতে চাই। এইটা বাংলাদেশি হিসেবে গর্বের। রোহিঙ্গা ইস্যুতে উনি প্রথম খুবই চমৎকারভাবে ডিসকাস করে আমরা কিছু দূর আগিয়েছি এটা, প্লাস এবং ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে যে কিছু চুক্তি হয়েছে সেখানে ১৯৯ মিলিয়ন ইউএস ডলারের আরো একটি বিষয় রয়েছে। এইগুলো বাংলাদেশের জন্য খুবই পজিটিভ। অধিবেশনের প্রথম দিনে ডক্টর ইউনূসের বিভিন্ন দেশের নেতা ও সংস্থাগুলোর সাথে কি কি বিষয়ে কথা হয়েছে এবং কেমন অগ্রগতি হয়েছে সেসব বিষয় তুলে ধরতে হায়াত হোটেলে মঙ্গলবার রাতে একটি প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। সফরের দ্বিতীয় দিন এবং অধিবেশনে যোগদানের প্রথম দিনেই রোহিঙ্গা ইস্যু নিয়ে বড় অগ্রগতি হয়েছে বলে জানান সফরসঙ্গী অতিরিক্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ। প্রথমবারের মতো ওনার নেতৃত্বে, মানে মহাসচিবের নেতৃত্বে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন রোহিঙ্গা করার জন্য, এবং এটা একটা বড় জিনিস। এবং এটা হওয়ার পরে যে কানাডিয়ান যে প্রতিনিধি ছিলেন বব রে, তিনি একদম উদাত্ত কণ্ঠে স্পষ্ট সমর্থন দিয়েছেন এবং বলেছেন যে আন্তর্জাতিক সমাজ যেন এইটাকে কেন্দ্র করে যেন আগায়, এবং সেটা হচ্ছে অন্যদেরকে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র প্রার্থী উজরা জায়া ছিলেন, দ্বন্দ্ব ছিল, এবং তারা সাথে এই সিগন্যালটা পেয়েছেন। এটা একটা বড় অর্জন। জাতিসংঘে ডক্টর ইউনূসের সারাদিনের নানা কর্মসূচির বিষয়বস্তু তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ডক্টর ইউনূসের প্রতিটি বৈঠকই সফল বলে মন্তব্য করেন তিনি। ইতালিতে যদি প্রচুর সংখ্যক আমরা বাংলাদেশি যেতে পারে লিগাল রুটে, এটা তো অবশ্যই সবার জন্য একটা ওয়েলকাম নিউজ। আর আইএমএফ তো আপনি জানেন, আইএমএফ এর সহায়তা মানে কিন্তু আইএমএফ একা সহায়তা করে না। তখন হয় কি, পুরো মাল্টিলেটারাল যত এজেন্সি আছে, তখন ওয়ার্ল্ড ব্যাংক ইন্টারেস্টেড হয়, এডিবি ইন্টারেস্টেড হয়, ইভেন প্রাইভেট ইনভেস্টররা ইন্টারেস্টেড হয় যে না, এখানে আইএমএফ এর বাংলাদেশের উপর পুরোপুরি আস্থা আছে, তখন ওরা সবাই আসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে জুলাই বিপ্লব সহ নানা ইস্যুতে আলোচনা হয়েছে বলেও জানান শফিকুল আলম। এই স্টুডেন্ট রেভলিউশনটা কিরকম হলো, এটা তো একটা মানে পুরো পৃথিবীতে একটা অবাক করা ঘটনা। হ্যাঁ, এটা খুবই আনপ্রেসিডেন্টেড একটা ঘটনা, সেই বিষয়ে আলোচনা হয়েছে। আর ফুল সাপোর্ট মানে সব ধরনের সাপোর্ট, বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য যা যা সাপোর্ট লাগে সবই হচ্ছে। এবং সেখানে আমরা যে কমিশন গুলো হচ্ছে, এই কমিশন গুলো কি কি কাজ করবে। প্রেস ব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন উপসহকারী প্রেস সচিব আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর। অধিবেশনের দ্বিতীয় দিনেও বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেকগুলো বিষয়ে আরও অগ্রগতি বা ইতিবাচক আলোচনার সম্ভাবনা রয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। ২৭ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বিশ্ব নেতাদের উপস্থিতিতে ভাষণ দিবেন ডক্টর ইউনূস। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ডক্টর ইউনূস এসেই যেন বিশ্ব নেতাদের মন জয় করে নিয়েছেন, এবং সেটা খুব স্বল্প সময়ের মধ্যে। তার এই আগমনকে বিশ্ব নেতারা যেভাবে দেখেছেন সেটা বাংলাদেশের জন্য একটি ইতিবাচক দিক হয়ে থাকবে দীর্ঘদিন। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। হাজিরা বোনাস বৃদ্ধি সহ শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়ে আজ খুলে দেওয়া হয়েছে শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ তৈরি পোশাক কারখানা। তবে গ্যাস ও অন্যান্য সংকটের কারণে ১৯টি কারখানা আজ খোলেনি। অধিকাংশ কারখানা খুলে দেয়া তৈরি পোশাক শ্রমিকদের পদচারণায় কর্মচাঞ্চল্য ফিরেছে আশুলিয়ায়। জামগড়া, জিরাবর, নিশ্চিন্তপুর, নরসিংহপুর সহ শিল্পাঞ্চল জুড়ে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক উপস্থিতি। দেশের পোশাক খাতে কয়েক সপ্তাহ ধরে চলে আসা শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত বৈঠকে শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নেয়ার ঘোষণা দেন মালিকপক্ষ। বৈঠক শেষে বুধবার থেকে দেশের সব শিল্প কারখানা
খোলা রাখার ঘোষণা দেওয়া হয়। এদিকে গাজীপুরে সকল পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগদান করেছেন। শিল্পাঞ্চলে বিশৃঙ্খলার অভিযোগে 24 জনকে আটক করেছেন আইন শৃঙ্খলা বাহিনী। অর্থনৈতিক সংকটের কারণে যেসব কারখানা দীর্ঘদিন যাবৎ উৎপাদন বন্ধ রয়েছে সেগুলো ছাড়া অন্যান্য সকল কারখানায় উৎপাদন কার্যক্রম আজ সকাল থেকে স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চলে আরো খবর জানাবেন সেখানে অবস্থান করা আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। জাহিদ, সব কারখানা কি খুলেছে এবং শ্রমিকরা কি কর্মস্থলে যোগদান করেছেন? কি তথ্য আছে আপনার কাছে? জসিন্তা, আপনি দেখতেই পাচ্ছেন শিল্পাঞ্চলে যে কর্মমুখরতা ফিরে এসছে, উৎপাদনে আবার কারখানাগুলো ফিরেছে তার একটা চিত্র। আমরা যে এখানে আছি সেখানে মোটামুটি সেই শিল্পাঞ্চলের ম্যাক্সিমাম কারখানাতে এরকম একটা কর্মচাঞ্চল্যতা দেখা যাচ্ছে। তো আমরা কিছুক্ষণ আগের বুলেটিনে আমরা বলেছিলাম যে 19টি কারখানায় কাজ বন্ধ, তার মধ্যে 5টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে, আর বাকি অবশিষ্ট কারখানাগুলোতে শ্রম আইনের 13(1) ধারায় মানে সেগুলোকে বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ সেসব কারখানায় কাজ নেই, তো মানে বেতনও নেই এই নীতিতে। তো কিছুক্ষণ আগে যে খবরগুলো আমরা পেয়েছি যে অনন্ত কারখানার প্রায় 250-র অধিক শ্রমিককে একযোগে বরখাস্ত করা হয়েছে। তো তারা কিছুটা গোলযোগে করার চেষ্টা করেছিলেন, সমবেত হওয়ার চেষ্টা করেছিলেন। পুলিশ তাদের সেখান থেকে বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলেছে, তারা চলে গিয়েছে। আর কিছুক্ষণ আগে জিরাবর, আশুলিয়া শিল্পাঞ্চলের জিরাবর এলাকায় সিরাজগঞ্জ 5 আসনের সাবেক আওয়ামী লীগ দলের সংসদ সদস্য মমিন মণ্ডলের মালিকানাধীন মণ্ডল গ্রুপের শ্রমিকরা বিক্ষোভ করছে, কাজ বন্ধ রেখে কিছুটা বিক্ষোভ করছে এবং তারা বলছে যে 25,000 টাকার নিচে তারা মানবে না এবং এটা সত্তর তাদের এই দাবিটা মানতে হবে, এরকম দাবি নিয়ে তারা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছে। কিন্তু ওভারঅল যদি আমরা বলি যে সব মিলিয়ে শিল্পাঞ্চলে 2-1টি বিক্ষিপ্ত মানে ঘটনা ছাড়া মোটামুটি কিন্তু শিল্পাঞ্চল একটা স্বাভাবিক গতিতে ফিরেছে এবং সবার মধ্যে এক রকমের স্বস্তি দেখা যাচ্ছে। জসিন্তা, আশুলিয়া থেকে সরাসরি যুক্ত ছিলেন জাহিদুর রহমান। সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে ঢাকার গুলশান থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। ভোরে রাজধানী গুলশান থেকে র্যাবের একটি দল তাকে গ্রেফতার করে। র্যাব জানায়, গত 4 অগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী 4 আসনে জয়লাভ করে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পান নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে তিনি দ্বিতীয়বারের মতো শিল্পমন্ত্রীর দায়িত্ব লাভ করেন। অভিন্ন নদীগুলোর পানি ব্যবহারের অধিকার আদায়ে জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্ব নদী দিবস 2024 উপলক্ষে সকালে পানি ভবনে অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন। রিজওয়ানা বলেন, পানির ন্যায্য হিস্যা আদায়ে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণকে তাদের প্রয়োজনীয় বিষয়ে সচেতন হতে হবে। উপদেষ্টা বলেন, যৌথ নদী কমিশনে শুধু বিশেষজ্ঞদের পর্যায়ে আলোচনা হয়, কিন্তু যারা নদী অববাহিকায় বসবাস করেন বা নদীর সাথে যাদের জীবন জীবিকা তাদের এই আলোচনায় অন্তর্ভুক্ত করতে হবে। তিনি বলেন, নদী এলাকায় স্থানীয় জনগণের কিছু দাবি আছে, সেগুলোর বিষয়ে লক্ষ্য রেখেও যৌথ নদীর পানি ব্যবহারের প্রক্রিয়ায় যেতে হবে। সেই জন্য এখন পানি ভাগাভাগির বিষয়টা হয়তো অনেক জটিল, দুই দেশের স্বার্থকে খুব সূক্ষ্মভাবে ব্যালেন্স করতে হয়, কিন্তু কতগুলো বিষয় আছে সেগুলো কিন্তু এত জটিল না। যেমন বন্যার পানি কখন বাংলাদেশে প্রবেশ করবে, কি মাত্রায় প্রবেশ করবে, বৃষ্টিপাতের মাত্রা কি, বাংলাদেশে কতটুকুন প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে, এগুলো তথ্য নিতান্ত মানবিক কারণেই শেয়ার করা উচিত এবং সম্ভব। এটার মধ্যে রাজনীতি টেনে আনার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন ছিল না। সকল অভিন্ন জলরাশির উপর যেখানে যেখানে স্ট্রাকচার করছে, এটা কেবল ভারত না, চীন করলেও নেপাল করলেও কোথায় কোথায় স্ট্রাকচার হচ্ছে এটা আমাদের জানতে হবে। এটা না জানলে আমাদের পানি ব্যবস্থা সম্পূর্ণভাবে একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। চাঁদপুরে মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি ড্রেজার ও 9টি বাল্কহেড সহ 28 জনকে আটক করা হয়েছে।
গতকাল উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহারচর নামক স্থানে কোস্টগার্ড ও নৌপুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করেন। রাতে চাঁদপুর নৌপুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। আটক ব্যক্তিরা চাঁদপুর, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর উপজেলা সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। বঙ্গোপসাগরের ঢেউয়ের তাণ্ডব আর বালু ক্ষয়ে ক্রমশই ছোট হয়ে আসছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা। ফলে সৈকতে সৌন্দর্য বর্ধনকারী নারিকেল বাগান, সংরক্ষিত ঝাউবন, তাল বাগান, শালবন সহ উদ্যানের অনেক গাছ লণ্ডভণ্ড হয়ে উপড়ে পড়ে আছে। আর এ কারণে কুয়াকাটা হারাতে বসেছে তার চিরচেনা রূপ। কমেছে পর্যটকদের সংখ্যাও। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট। কক্সবাজারের পরে ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকায় কুয়াকাটা সমুদ্র সৈকত। সূর্যোদয় আর সূর্যাস্ত একসাথে দেখা যায় বলে পর্যটকদের কাছে এর কদর একটু বেশি। পদ্মা সেতু হওয়ার পর দূরত্ব কমে আসায় পর্যটকদের ভিড় বাড়ছে সাগরকন্যা খ্যাত কুয়াকাটায়। কিন্তু দুশ্চিন্তার বিষয় হলো প্রাকৃতিক দুর্যোগ যেন আঁকড়ে ধরেছে দৃষ্টিনন্দন কুয়াকাটাকে। একাধিক ঘূর্ণিঝড়ের কবলে পড়ে কুয়াকাটা সৈকত যেন বিধ্বস্ত কোনো জনপদ। প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় করে বালুর বস্তা ও সিসি ব্লক ফেলেও কুয়াকাটা সৈকত রক্ষা করা যাচ্ছে না। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকে দায়ী করছেন কেউ কেউ। সাইড থেকে যে ইতে গেছে, বলক দিয়ে গেছে, বলক দেখা গেছে মাঝে দু একটা ডাবে গেছে, বা ওই সাইড থেকে ওই মাঝে মাঝে দেখা গেছে লিক রয়ে গেছে। সর্বদিক দিয়ে নোংরা হয়ে গেছে, পর্যটককে আমরা আনন্দ দিতে পারতেছি না। এখানে যে ভাঙন রোধের জন্য যে বালির বস্তাগুলো এলোপাতারিভাবে ফেলানো হয়েছে, কোনো ডিসিপ্লিন নেই। এটা কীভাবে এক জায়গাতে ঠালা উঁচু এইভাবে আছে, এতে মানুষ অনেক টাইমে অ্যাক্সিডেন্ট হয় জোয়ারে যখন পানি দেখা যায় না। অনিয়মের অভিযোগে পাউবির বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক, তবে কাজে কোনো অনিয়ম হয়নি বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমি যখন কাজ করছি নিয়ম আইন কানুন মেনেই দরপত্র আহ্বান করা এবং দরপত্র মূল্যায়ন করা সেগুলো বাস্তবায়ন করেছি, এবং এখানে কোনো অনিয়ম বা কোনো স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই। ঘূর্ণিঝড়ের গাছগুলো যেগুলো পরে সাগর এলাকায়, সাগর তীরবর্তী এলাকায়, এগুলি আমরা এজ ইট ইজ রেখে দিই। কারণ এই যে গাছগুলি ঝড়ে পড়ে যায়, সেটা যদি আমরা রিমুভ করি, সেই এলাকায় মাটির ক্ষয়ের রূপটা হবে না, সেটা মাটিটা ধরে রাখে এবং পরবর্তীতে জলোচ্ছ্বাস যেটা আসে সেই জলোচ্ছ্বাসটা তারা ঠেকায়। কুয়াকাটাকে বাঁচাতে সরকারকে আরও দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণের উদ্যোগী হতে হবে, এমনটাই মনে করছেন পর্যটক বিশেষজ্ঞরা। এনটিভি নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি চট্টগ্রামের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরির কাছে। হায়দরি, চট্টগ্রামে তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যেটি আমরা দেখতে পাচ্ছি, আপনার পিছনে দেখা যাচ্ছে। তো জনদুর্ভোগ কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। জসিন্তা, আমি আছি এখন চট্টগ্রামের এখানে সিএমপি কমিশনারের অফিসের সামনে মহাসড়কের পাশেই। তো আপনি লক্ষ্য করে থাকবেন যে বৃষ্টির কারণে জনজীবনে চরম দুর্ভোগ শুরু হয়েছে, কারণ মাঝে মাঝে শুকনো থাকছে এবং গত কয়েকদিন ধরে মোটামুটি আবহাওয়া ভালোই ছিল। আজকে সকালেও আবহাওয়া খুব সুন্দর ছিল, কিন্তু ঘণ্টাখানেক আগে থেকে হঠাৎ মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়েছে। এর ফলে স্কুলগামী, অফিসগামী এবং যারা কাজকর্ম করেন, নিত্য যারা বিভিন্ন কাজে বের হতে হয় যাদেরকে, তারা মোটামুটিভাবে একটা দুর্ভোগের মধ্যে পড়েছেন এবং বৃষ্টি ভেঙে অনেকে যাতায়াত করতে হচ্ছে তাদের অফিস, আদালত এবং কর্মস্থলে। আর অপরদিকে এই যে মেঘাচ্ছন্ন অবস্থা, এই অবস্থার কারণে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা ৩ নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলেছে নদী ও সমুদ্র বন্দর সমূহকে মোটামুটিভাবে। তবে বড় কোনো দুর্যোগের আশঙ্কা নেই। চট্টগ্রামে যে বিষয়টা আমরা বরাবরই আশঙ্কা করি সেটা হচ্ছে যে এই ধরনের বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের ঘটনা ঘটে। এই ঘটনাগুলো যাতে না ঘটে সেজন্য পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় যারা বসবাস করে তাদেরকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। জুসিন্তা, জানছিলাম চট্টগ্রাম থেকে বৃষ্টির খবর। আন্তর্জাতিক। অধ্যাপক ডক্টর হরিণী অমর সূর্যকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দেশনায়েক। ফলে ২৪ বছর পর নারী প্রধানমন্ত্রী পেল শ্রীলঙ্কা। ৫৪ বছর বয়সী ডক্টর হরিণী অমর সূর্য একাধারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সমাজকর্মী,
রাজনীতিক এবং নারী অধিকার কর্মী। দক্ষিণ শ্রীলঙ্কার গল প্রদেশে তার জন্ম। মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট অনুরা কুমারা দেশনায়েক শ্রীলঙ্কার পার্লামেন্ট বিলুপ্ত করে নভেম্বরে নতুন পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা দেন এবং হরিণী অমর সূর্য শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী করেন। তবে নভেম্বরে 225 সদস্যের পার্লামেন্ট নির্বাচনে হরিণী অমর সূর্যকে প্রধানমন্ত্রী হিসেবে ম্যান্ডেট অর্জন করতে হবে, যদিও বিগত নির্বাচনে পার্লামেন্টে মাত্র 3টি আসন ছিল প্রেসিডেন্ট অনুরা কুমারা দেশনায়েকের চীনাপন্থী দল ন্যাশনাল পিপলস পাওয়ারের। শ্রীলঙ্কার প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন শ্রী মাভো বন্দরনায়েক। চন্দ্রিকা কুমারাতুঙ্গা ছিলেন শ্রীলঙ্কার দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। খেলার খবর, স্কোয়াশ টুর্নামেন্ট। ঢাকার বিভিন্ন ভেন্যুতে চলছে ইস্পাহানি চতুর্থ ওপেন স্কোয়াশ টুর্নামেন্ট। সম্প্রতি নেপাল থেকে সাফল্য নিয়ে এসেছে জাতীয় দলের খেলোয়াড়রা। 46 বছর আগে ফেডারেশনের যাত্রা শুরু হলেও নিজেদের কোর্ট না থাকায় অনুশীলনের জন্য সমস্যার মুখোমুখি হতে হয় খেলোয়াড়দের। তবু অলিম্পিক খেলার স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে কার্যক্রম। রিপোর্ট কুশল ইয়াসিরের। 1978 সালে শুরু হয় স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের যাত্রা। যদিও আন্তর্জাতিক অঙ্গনে তেমন সাফল্য ছিল না বাংলাদেশের। চলতি মাসেই নেপালের কাঠমান্ডুতে তৃতীয় আন্তঃক্লাব আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টে সাফল্য পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। পুরুষ ও নারী গ্রুপের 11 জনের দলটি রৌপ্যসহ 9টি পদক পেয়েছে। সাফল্য পেলেও ফেডারেশন সাধারণ সম্পাদকের আক্ষেপ নিজস্ব ভেন্যু নিয়ে। অনেক জায়গায় একসময় খেলা হতো, অনেক কোর্ট আছে, ঢাকা ইউনিভার্সিটিতে কোর্ট আছে, বুয়েটে কোর্ট আছে, মেডিকেল কলেজে কোর্ট আছে, এবং আপনি সারপ্রাইজ হবেন ফজলে রাব্বি হলে যে একটা কোর্ট, 2টা কোর্ট আছে, ওখানে ফ্যামিলি অ্যাকোমোডেশন করে রেখে দিয়েছে। এবং ডিস্ট্রিক্ট লেভেলে রাজশাহী, কুড়িগ্রাম, পাবনা বা বিভিন্ন জায়গায় কোর্টগুলো হয় স্টোর করেছে, নাহলে জিমনেশিয়াম করেছে। তো এই ডেড গেমটাকে আমরা চালু করতে চাচ্ছি। বর্তমানে ইস্পাহানি চতুর্থ ওপেন স্কোয়াশের 3টি টুর্নামেন্ট চলমান রয়েছে। এগুলো হচ্ছে 8 দেশের পেশাদার পুরুষদের নিয়ে PAF ট্যুর, নারীদের জন্য স্যাটেলাইট ট্যুর আর ন্যাশনালস। 2028 অলিম্পিকে অংশগ্রহণের স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে কার্যক্রম। আমাদের একটা রোড ম্যাপ আছে, লং টার্ম প্ল্যান, পার্সপেক্টিভ প্ল্যান, ওটার নাম দিয়েছি আমরা ড্রিম জার্নি। আমরা 25 সালে আমাদের প্রথম ফেজটা শেষ হবে, তারপরে 28 সাল পর্যন্ত আমরা যাব। 28 সালে প্রথম অলিম্পিকে স্কোয়াশ খেলা হবে। আমরা চাচ্ছি যে আমরা অলিম্পিকে পার্টিসিপেট করতে চাই এবং আমরা সেইভাবে চেষ্টা করব। যদি সাহায্য সহযোগিতা পাই আপনাদের কাছ থেকে, স্পন্সরদের কাছ থেকে, তাহলে অবশ্যই আমরা এটা অ্যাচিভ করতে পারবো। মৃতপ্রায় খেলাটির প্রসারে কাজ করছে ফেডারেশনের বর্তমান পর্ষদ। আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাবে স্কোয়াশ, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। কুশল ইয়াসির, NTV নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।